আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পৌরনীতি এবং সুশাসন পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় অধ্যায়ে আমাদের সুশাসনের সমস্যা সমাধানের উপায়সমূহ আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা একটু সুশাসন সম্পর্কে একটু আমাদের কনসেপ্ট থাকা অবশ্যই দরকার। এই কারণে আমাদের 1989 সালের বিশ্ব ব্যাংকের যে একটা সমীক্ষায় দেখা দিয়েছে, সুশাসন কথাটা আমরা একটু ভালোভাবে দেখে নেই। এখন কি প্রত্যয় যোগে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আসলে আমাদের এই যে সুশাসন কথাটা মূলতই আমাদের এই এই সু কথাটা থেকেই মূলত সুশাসন এসেছে। এই কারণেই আমরা সুশাসনের সংজ্ঞাটাকে আমরা একটু ভালোভাবে দেখব। সুশাসনের যে ইংরেজি প্রতিশব্দ আছে, সেই ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স শব্দটা আমাদের মূলতই সবার কাছেই পরিচিত, কিন্তু আমরা আজকে অনেক দিন ধরেই সুশাসন নিয়ে আমরা অনেক গবেষণা চালিয়ে যাচ্ছি। সুশাসনকে নিয়ে আমাদের চিন্তাভাবনা, সুশাসনকে নিয়ে আমাদের গোটা বিশ্ব আজকে একটা আলোড়ন সৃষ্টি করেছে। অথচ আমাদের সুশাসনের পথে যেসব অন্তরায়গুলো আছে, বাধাগুলো আছে, সেগুলো আমরা অনেকটাই কেটে উঠছি এবং এই বাধাগুলোকে অতিক্রম করিয়ে আমাদের কিভাবে আমাদের সমস্যাটাকে সমাধান করা যায় তার একটা আমাদের উপায়গুলো খুঁজে বের করতে হবে। সেই উপায়গুলোর মধ্যে আমরা একটু দেখব যে প্রথমে আমরা দেখছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানবে যে সুশাসনকে মূলতই সঠিকভাবে চিহ্নিত করতে গেলে, এর সমস্যার সমাধান করতে গেলে আমাদের কি কি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন চিহ্নিত করতেছি। এখন নাগরিক সচেতনতার কথা বলা হয়েছে। আজকের নাগরিক মূলতই আমাদের অনেক সচেতন, মুখেই বলি সচেতন, লেখাপড়া আছে, আমাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের সচেতনতা বোধ আমাদের জাগ্রত করতে হবে, আরো বেশি করে সচেতন হইতে হবে। যদি আমরা সচেতন হই তাহলে মূলতই আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যেমন ধরে নেওয়া যায়, কেমন সচেতন আমরা অনেক সময় রাষ্ট্রের যে কোনো কর্মকাণ্ডগুলোকে মূলত আমরা হেয়ালিভাবে দেখি, এটা করা যাবে না। জাতীয় স্বার্থকে, দেশের স্বার্থকে, রাষ্ট্র স্বার্থকে আমাদের বড় করে দেখতে হবে। দেখি আমাদের মূলতই আমাদের রাষ্ট্রের আইন, শাসন, বিচার বিভাগ আছে, এই বিচার বিভাগগুলোকে মূলতই আইন বিভাগগুলোকে শাসন বিভাগের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, শাসন বিভাগের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং বিচার বিভাগের যে বিচার কার্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এখন ইহা ছাড়াও আমাদের নাগরিকেরা এই সুশাসন প্রতিষ্ঠার জন্য মূলত যেসব কর্মকাণ্ডগুলো তাদের প্রয়োজন, সেই সব কর্মকাণ্ডগুলো মূলতই আমাদের এত চিহ্নিত করা আবশ্যক। যেমন সচেতন বোধ, যে সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের আগেই বলেছি যে শিক্ষার্থীবৃন্দ, যে ই গভর্নেন্সের সাথে গুড গভর্নেন্সের কিন্তু খুব একটা যোগসূত্র রয়েছে। ই গভর্নেন্স বলতে ইলেকট্রনিক শাসন ব্যবস্থা, যেখানে ইলেকট্রনিক শাসন ব্যবস্থা সেখানেই আমাদের কিন্তু সুশাসন। ইলেকট্রনিক যদি না থাকে, তাহলে বিদ্যুৎ যদি না থাকে, তাহলে আমাদের কিন্তু সুশাসন হবে না। তাহলে আমাদের বিদ্যুতের যে সঠিক ব্যবহারটা জানার দরকার আছে। তার কি দরকার আছে সেখানে জানার দরকার বলতে আমাদের যথাযথভাবে বৈদ্যুতিক বিলগুলো পরিশোধ করতে হবে, বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। এগুলা যদি আমাদের, এটা একটা সাধারণ একটা আমাদের এক্সাম্পল, এগুলা মূলত নাগরিকের সচেতনতা। আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে আমাদের গুরুত্বর সাথে আমাদের চিহ্নিত করতে হবে এই সরকারের সাথে একমত পোষণ করে। যাই হোক, নাগরিক সচেতনতার মধ্য দিয়েই কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এবং যত সমস্যাগুলো আছে মূলত নাগরিক সচেতনতা বোধ সৃষ্টি করতে হবে। 2 নম্বর, শুদ্ধাচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আসলে শুদ্ধাচার প্রতিষ্ঠা কি জিনিস, এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নাই। শুদ্ধাচার বলতে আমরা বুঝেছি যে শুদ্ধ আচার আচরণ, কৃষ্টি কালচার, চাল চলন, আমাদের মননশীলতা, আমাদের নৈতিকতা, আমাদের দক্ষতা, এই বিষয়, মানসিকতা, মানবিকতা, এগুলো আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, এগুলো আমাকে দেখতে হবে। এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে যদি আমাদের নৈতিকতার সৃষ্টির মধ্য দিয়ে মূলত আমাদের যদি শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সুশাসনের যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত হবে।
চিহ্নিত করতে পারবো এবং আমাদের সুশাসন যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো থাকবে না। এই কারণে আজকে প্রত্যেকটা নাগরিকের মূলতই শিক্ষার্থীবৃন্দরা শোনো, নাগরিকের যে গুণাবলীগুলো আছে, বুদ্ধি, বিবেক, আত্মসংযম, এই তিনটে গুণাবলীর মধ্য দিয়েই মূলত আমাদের শুদ্ধাচার আমি মনে করি যে প্রতিষ্ঠিত হতে পারে। বুদ্ধি যেখানে আছে, বিবেক যেখানে আছে, আত্মসংযম যেখানে আছে, সেখানেই এখানে শুদ্ধাচার আছে। একটা নাগরিকের শুদ্ধাচার ছাড়া, নৈতিকতা ছাড়া, নীতি নৈতিকতা বোধ সম্পূর্ণ নাগরিক মূলতই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মূলত অনেক সহযোগিতা করতে পারে এবং তার দ্বারাই সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাহলে আমাদের প্রত্যেকটা নাগরিকের আজকে মূলত নীতি নৈতিকতার মানদণ্ডে, আমাদের মূল্যবোধের মানদণ্ডে আমাকে মূলত সুশাসন প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া সৃষ্টি করতে হবে। 3 নম্বরে যে কথা বলেছে দুর্নীতি প্রতিরোধ কথা বলেছে, করাপশনের কথা বলেছে। আসলে দুর্নীতি প্রতিরোধ আজকে আপনার লিবারেশন থেকে আমরা দেখেছি যে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। করাপশন কি জিনিস? দুর্নীতি একটা সমাজের একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, যে ব্যাধি মূলতই যে ব্যাধির কোনো আমরা মনে করি যে কোনো ট্রিটমেন্টই পাওয়া যাবে না। আজকে আমাদের নাগরিকেরা অনেক সচেতন, নিজেরাই মূলতই খুবই দক্ষ, নিজেরা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করে, ই গভর্নের সাথে তারা যুক্ত, ই সেবার সাথে যুক্ত, ই কমার্সের সাথে যুক্ত। সব ক্ষেত্রেই আমাদের দেখেছি নাগরিকেরা মূলত আজকে তথ্য প্রযুক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার পরও আজকে আমাদের গোটা বিশ্বে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে। দুর্নীতি যদি থাকে তাহলে আমাদের সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ যদি আমরা করতে পারি তাহলে আজকে আমাদের কি হবে? আমাদের সুশাসনের যত সব সমস্যাগুলো সমাধান হবে। দুর্নীতি কিভাবে দুর্নীতি এখানে বলে যে দুর্নীতিটা কি জিনিস? আমি যদি ভালো কাজের সাথে খারাপ কাজগুলো যদি সংমিশ্রণ করি, সেটা হচ্ছে দুর্নীতি। আমি সুযোগ পাইলাম আমি রাষ্ট্রের সব সম্পদগুলো হরণ করলাম কিভাবে? এগুলো তো ব্যাখ্যা দেওয়া খুবই জটিল বিষয়। তারপরে আমাদের একটু বলতে হবে দুর্নীতির কিছু চিহ্নিত আমরা দেখতে পারি যে দুর্নীতি প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের শাসন ব্যবস্থাকে, আমাদের সুশাসন ব্যবস্থাকে আমাদের পরিচালিত করতে হবে। যেমন আজকে গোটা বিশ্বে আমি একটা সমীক্ষায় দেখেছিলাম যে অনেক টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, অনেক অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের দুর্নীতি, অর্থের দুর্নীতি। সেটা হচ্ছে মূলতই আজকে সুশাসনের পথে বড় অন্তরায়। এটা অন্তরায় রোধ করতে গেলে আমাদের এই যে করাপশনটা, এটার প্রতি আমাদের দেশকে খেয়াল রাখতে হবে। তার জন্য মূলত আমাদের কি করতে হবে? তার জন্য প্রত্যেকটা নাগরিককে মূলতই গণ আন্দোলন, গণজোয়ার এবং গণসচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করতে হবে। আজকে দেখেছি সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমি যদি কোথাও কোনো ঘুষ দিতে না যাই তাহলে আমার কোনো একটা অফিসিয়াল কাজ হবে না। আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই জটিলতা নিরসন হবে না। এটাকে আমরা দুর্নীতি বলি। কোনো একটা কাজ পাইয়ে যাওয়ার জন্য বা আমার কোনো একটা জমির একটা মাঠ পর্চা তৈরি করার জন্য যদি আমার কোনো সমস্যা হয়, সেখানে গেলেও সেখানে দেখেছি দুর্নীতি। এগুলা কিন্তু থাকবে। এইগুলা করলে কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব নয়। আমাদের সবসময় দুর্নীতি প্রতিরোধের জন্য মূলত আমাদের সচেতন হতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে? গণ আন্দোলন, গণজোয়ার, যে মুখী যে বিষয়গুলোর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তারপরে বলা হয়েছে দারিদ্র বিমোচনের কথা বলা হয়েছে যে সুশাসন প্রতিষ্ঠিত করতে গেলে মূলতই এর সমস্যা যে আছে, এই সমস্যাগুলোকে চিহ্নিত করতে গেলে মূলতই দারিদ্র বিমোচন। আমরা আগেই বলেছি যে পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দারিদ্রটা একটা আমাদের বড় সমস্যা। আমাদের ছোট্ট একটা ক্ষুদ্র দেশ, এই ক্ষুদ্র দেশে যদি দারিদ্র থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব নয়। তাহলে এটা কি করতে হবে? দারিদ্র বিমোচন করতে হবে। আজকে আমাদের সরকার বিদেশ থেকে দারিদ্র বিমোচন করার জন্য বহু সম্পদ নিয়ে আসতেছে, হাজার কোটি মার্কিন ডলার নিয়ে আসতেছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, আমাদের ইউনেস্কো দিচ্ছে, আমাদের ইউনিসেফ দিচ্ছে, জাতিসংঘ দিচ্ছে, শুধু দারিদ্র বিমোচন করার জন্য। শুধু আমাদের এটা বলবো না, এক দেশের সাথে আরেক দেশের পাশাপাশি অন্য দেশের সাথে আরেক দেশের যে সম্পর্কগুলো আছে, আন্তর্জাতিক যে সম্পর্কগুলো আছে, এই আন্তর্জাতিক সম্পর্কের মধ্য দিয়ে প্রত্যেকটা রাষ্ট্র আজকে কি করছে? বৈদেশিক ফরেন পলিসি নীতিতে তারা বিশ্বাসী হয়েছে। কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব রক্ষা করতে হবে।
এই সকলের সাথে বন্ধুত্ব রক্ষার মধ্য দিয়েই আজকে আমাদের গোটা বিশ্বে আজকে আমরা কি হয়েছি, দারিদ্র বিমোচনের জন্য উঠে পড়ে লেগেছি। তাহলে আমাদের দারিদ্র বিমোচনের মধ্য দিয়েই আমাদের মূলতই আমি মনে করি দারিদ্র বিমোচনের মধ্য দিয়ে আমাদের সুশাসনের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করা যায়। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিজেদেরকে মূলতই অত্যাধিক কঠোর পরিশ্রমী হইতে হবে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের দারিদ্রতা লাঘব করা যায়, আমাদের শিক্ষার মাধ্যমে দারিদ্রতা লাঘব করা যায়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দারিদ্রতা লাঘব করা যায়, আমাদের যে কোনো সম্পদের সঠিক সদ্ব্যবহারের মধ্য দিয়ে দারিদ্র লাঘব করা যায়। যা হোক, দারিদ্র বিমোচনের মধ্য দিয়ে আজকে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব। এই কারণে আজকে আমাদের গোটা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে আজকে একটা জরিপ চালানো হয়েছে যে কত ভাগ দারিদ্র সীমার নিচে জনগণ বসবাস করতেছে। সুতরাং আমরা বলতে পারি যে আজকে আমাদের দারিদ্র থাকলেই আমাদের মূলতই সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব নয়, অতএব আমাদের দারিদ্র বিমোচন করতে হবে। তারপরে গণতন্ত্রের প্রতিষ্ঠা, আসলে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র কি জিনিস, এই জিনিসটাকে আমাকে চিহ্নিত করতে হবে। গণতন্ত্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত অসম্ভব। আর তাহলে আমরা কি বলতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, না গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? যে শাসন ব্যবস্থা সকলের সমান সুযোগ সুবিধা আছে, সমান অংশীদারিত্ব আছে এবং সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার আছে, এটাই কি মূলত বলা হয় গণতন্ত্র। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কি বলেছিল, যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। আজকে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা আছে, আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, কেন নাই? একটু তো সামান্যটুকু হলেও আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা আছে। গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, গণতান্ত্রিক মূল্যবোধের মধ্য দিয়ে আজকে আমাদের সব কর্মকাণ্ডগুলো পরিচালিত আছে। যা হোক, যতটুকু আছে এটাকে আমাদের মূলতই আরো ফলপ্রসূ করতে হবে, 100% করতে হবে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল সাম্যবাদ নীতি প্রতিষ্ঠিত করতে হবে। যে আমি তো মনে করি যেখানে গণতন্ত্র আছে সেখানে সাম্যবাদ আছে, যেখানে সকলেরই সমান সুযোগ সুবিধা, সকলেরই সমান অধিকার। তাহলে যেখানে গণতন্ত্র আছে সেখানে জবাবদিহিতা আছে, যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন আছে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা আছে, সেখানে দুর্নীতির প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। তাহলে আজকে আমাদের আরো গণতন্ত্রকে কিভাবে পূর্ণ প্রতিষ্ঠা করা যায় তার জন্য মূলত আমাদের সচেতন হইতে হবে। আজকে আমরা সবাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন পরিচালিত আমরা বুঝতেই পারি না। আমি যে গণতন্ত্র মানা এ কথা আমি বুঝতে পারি না, অথচ অনেকেই গণতন্ত্র নামে অনেকেই আমি কি বলি গণতন্ত্রকে অনেকেই খেলনার পুতুল বলেছে, অনেকেই ধোঁকাবাজি রাজনীতি বলেছে, গণতন্ত্রকে অনেকেই মানে কি বলা চলে পালবিহীন একটা জাহাজের সাথে তুলনা করেছে। না, নেভার, এটা করা যাবে না। যে গণতন্ত্র আছে, গণতন্ত্র আজকে বিধায় আজকে আমাদের রাষ্ট্র উন্নয়নের মধ্যে ধাবিত হচ্ছে। যা হোক, আমাদের সুশাসনের যে সমস্যাগুলা সমাধান করতে গেলে মূলতই আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা যেভাবে আছে তার চেয়ে আরো বেশি করেই আমাদের পরিচালিত করতে হবে। গণতন্ত্রকে তো চেনা যাবে না, গণতন্ত্রকে দেখা যাবে না, এটা গণতন্ত্রকে কর্মকাণ্ডগুলোকে উপলব্ধি করতে হবে। আজকে আমার চোখের সামনেই দেখেছি এখানে যমুনা নদীর ঐতিহ্য একটা বিল্ডিং হয়েছে, আমাদের আইডিয়াল কলেজও বিল্ডিং হতে যাচ্ছে। তাই এটা কি গণতন্ত্র না? সারা দেশে আজকে উন্নয়নের জোয়ার হয়েছে, এটা কি গণতন্ত্র না? গণতন্ত্রকে কিভাবে দেখবো আমরা? গণতন্ত্রকে আমাদের দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গণতন্ত্রকে আমরা সবসময় দেখতে পাচ্ছি, আমার ভোট আমি দিতে পারতেছি, এটা গণতন্ত্র। আমার রাজনৈতিক অধিকার আমি প্রতিবদ্ধ করতে পারতেছি, এটা আমার গণতন্ত্র। আমি চাকরি ফিরে পাচ্ছি, এটা আমার গণতন্ত্র। অনেক ব্যাপার আছে, গণতন্ত্রকে সব ক্ষেত্রেই চিহ্নিত করা যায়। আমরা ব্যাংকে যাচ্ছি, নিজেদের অনলাইনে টাকা তুলতেছি, এটা গণতন্ত্র। কেউ কারো অ্যাকাউন্টের টাকা কেউ অ্যাকাউন্ট তুলতে পারতেছে না, এই তো গণতন্ত্র। গণতন্ত্রকে আর কিভাবে শিখিয়ে দেওয়া যাবে? যা হোক, আমাদের কথা হচ্ছে পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। এখানে রুল অফ ল এর কথা বলা হচ্ছে, আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব এবং সুশাসনের যে সমস্যাগুলো আছে এটাকে সমাধান করার জন্য মূলতই আইনের শাসন। অথবা ডাইসি বলেছিল, কি বলেছিল ডাইসি, যে রাষ্ট্রে বা যেখানে ধনী গরিব আমির বাদশা ফকির সকলেরই সমান সুযোগ সুবিধা।
সেটাই আইনের শাসন। এখন সকলের কাছে আইন সমান, ধনী গরিব আমির বাদশা ফকির সকলের কাছে যখন আইন সকলের কাছে যখন সমানভাবে পরিচালিত হবে, কারো কাছে কম বেশি করবে না, সেটা হচ্ছে আইনের শাসন। তা আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, তা এখনো আমরা বলতে পারি আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমাদের মূলতই সুশাসনের যে সমস্যা এটা সমাধান করা যাবে। তাহলে এই জন্য মূলতই আমরা সবসময় আইনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, আইনের প্রতি আমাদের যে একটা যে কি বলি যে একটা বিশ্বাস আছে, এইটা বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস জন্মাতে হবে, আইনকে ভয় করতে হবে। এটা যদি আমরা করি তাহলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা মূলত সুশাসন প্রতিষ্ঠা করতে পারি। স্বাধীন বিচার বিভাগ, আসলে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন আফটার লিবারেশনের পর থেকে আমাদের 2007 সাল পর্যন্ত মূলতই বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগগুলো মূলতই আমি মনে করবো একত্রীকরণ ছিল, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা ওখানে বাস্তবায়িত হয়নি। এখন 2007 সালের পরে যেটা এখন অন্য দুইটা বিভাগ থেকে আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে গেছে। এই কারণেই মূলতই আমাদের আজকে এখন বর্তমানে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মূলত আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। স্বাধীন বিচার বিভাগ এর মধ্য দিয়ে মূলত আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে আমরা মূলতই বিচার বিভাগের মধ্য দিয়েই মূলতই সব কর্মকাণ্ডগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এখন আমাদের মেন কথা হলো যে এই স্বাধীন বিচার বিভাগ বিচারকেরা বিচার কার্যালয়ে বসিয়ে যদি প্রভাবমুক্ত থাকে তাহলে বিচার কাজ ভালো হয়। হ্যাঁ, যেখানে মন্টেস্কিউ কি বলেছিল যে আইন শাসন বিচার বিভাগের যে 3টে বিভাগ আছে স্বস্বভাবে স্বাধীনভাবে যখন নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবে, যখন নিরপেক্ষভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে ভাবতে হবে যেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবে সম্ভব এবং কাম্য। কেউ বলছে না কাম্য নয়। আজকে 2007 সালের নভেম্বর মাস থেকেই আমাদের মূলতই যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালে আমাদের যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে এবং বিচারকদের অনেক সুযোগ সুবিধা সরকার দিয়েছে। শুধু এই কারণে দিয়েছে যেখানে আমাদের যাতে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তাহলে আজকে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়েই মূলত আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা তারপরে জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা, প্রত্যেকটা বিচার ব্যবস্থায় কিন্তু বিচারকেরা জবাবদিহিতা আছে, জবাবদিহিতা অবশ্যই আছে। দেখবেন আমরা মূলত এই যে জেলা পর্যায় থেকে সুপ্রিম কোর্ট পর্যায় পর্যন্ত দেখেছি, পাশাপাশি আমাদের উপজেলা পর্যায় থেকে মূলতই আমরা জেলা পর্যায় পর্যন্ত দেখেছি। সব ক্ষেত্রে দেখেছি জবাবদিহিতা। কোথায় জবাবদিহিতা নাই? সব ক্ষেত্রে জবাবদিহিতা আছে। এবং অনেকেরই মনে করে যে বিচার বিভাগে মনে হয় জবাবদিহিতা নাই, কিন্তু আসলে না, বিচার বিভাগেও জবাবদিহিতা আছে। তাদের কর্মকাণ্ড, তাদের কাজ, তাদের বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই জবাবদিহিতা আছে। কোন বিচারক কেমন বিচার করলো, তার বিচারকের রায়ের উপর, বিচারকের কর্মকাণ্ডের উপর কি করে সরকার বা সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের পরামর্শ দেয়। তাহলে অবশ্যই বিচার বিভাগে জবাবদিহিতা আছে। যদি কোনো বিচারক যদি কোনো ভুল বিচার করে তাহলে তাকে কি করে, তখন ওই পদ থেকে আরেক পদে দিয়ে দেয়, সরে দিয়ে দেয়। এটা এই কারণে আমরা বলতে পারি যে বিচার বিভাগের জবাবদিহিতা আছে এবং এই বিচার বিভাগের জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকার কারণেই মূলত এটা যদি আরো বেশি করে যদি আমরা করতে পারি তাহলে সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব। এটা একটা। তারপর আমলাতান্ত্রিক যে জবাবদিহিতা, আসলে আমলাতান্ত্রিক জবাবদিহিতা, আমলাতন্ত্র কি, হোয়াট ইজ ডেমোক্রেসি? আসলে আমলাতান্ত্রিক জবাবদিহিতা বলতে আমরা যারা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন তারা সরকারিভাবে বিধানের মধ্য দিয়ে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করিয়ে তারা যদি কোনো পদে যদি নিয়োজিত থাকে তাহলে তাকেই আমরা আমলাতান্ত্রিক বা আমলাতন্ত্র বলি। তাহলে তাদের যে আমলাতান্ত্রিক যে জবাবদিহিতা এটা নিশ্চিত করতে হবে। আছে আমলাতান্ত্রিক জবাবদিহিতা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা আছে অবশ্যই। এই জবাবদিহিতাকে আরো বেশি করে নিশ্চিত করতে হবে আমাদের সুশাসন যে সমস্যা সমাধান আমরা করতে পারবো।
তাহলে আমরা দেখেছি যারা আমলাতন্ত্র তারা মূলতই তারা নিজেদেরকে যাতা মনে করে, নিজেদেরকে তারা অনেক কিছু মনে করে, অফিসের পিয়ন থেকে বস পর্যন্ত বা কর্মকর্তা পর্যন্ত তারা নিজেকে যাতা ভাবে। তার অর্থ এই নয় যে তাদের জবাবদিহিতা নাই, তাদের জবাবদিহিতা আছে, এটা আরো বেশি করে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করিয়ে যাতে জনগণেরা সেবা পায় তাদের কাছ থেকে। তারা তো জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক। তাদেরকে জনগণের কাজেই নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন তারা অফিসে যাবে, সকাল 9টা থেকে 4টা 5টা পর্যন্ত অফিসে থাকবে, তারা জনগণের সেবা করবে, তাদের অন্য কোনো কাজ নেই। এই কারণেই এবং তাদের জবাবদিহিতা আছে। যাই হোক, পরবর্তীতে আমাদের এই সুশাসনের যে সমস্যা আছে, এটাকে সমস্যা সমাধান করার জন্য মূলতই আমাদের যে গণমুখী যে সেবা উন্নয়ন কথা আছে, আসলে গণমুখী সেবা উন্নয়ন, এখানে সবার সেবা উন্নয়ন করতে হবে। এখানে ধনী গরিব আমির বাচ্চা ফকির কারো কোনো প্রকার কর্মকাণ্ড, কারো কোনো প্রকার বাদ বিচার করা যাবে না। হ্যাঁ, যে এখন সরকার কি করেছে, আমরা গণমুখী সেবা উন্নয়ন দেখতে পাচ্ছি। আমার এলাকায় আজকে পার্বতীপুরেই দেখেছি শতভাগ বিদ্যুৎ হয়েছে, চিরিবন্দরেও মনে হয় শতভাগ বিদ্যুৎ হয়েছে, বেশ কয়েকটি জেলায় শতভাগ বিদ্যুৎ হয়েছে। এটা আমার মনে হয় 2021 সালের মধ্যেই আমাদের সারা দেশেই এই যে গণমুখী যে সেবা, এটা আমরা পেয়ে যাচ্ছি। কই আজকে সরকার কি করছে, কৃষি প্রণোদনার ঋণ দিচ্ছে, কোন প্রকার আওয়ামী লীগ কি জামাতি কি বিএনপি কোনো দলের কোনো কথা নাই। এইটার কারণেই মূলতই আজকে আমাদের গণমুখী সেবা চলতেছে সব ক্ষেত্রে, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্ট কাছারি, গ্রামগঞ্জ সব ক্ষেত্রে গণমুখী সেবা চলতেছে। কেউ কোনো সেবা থেকে বঞ্চিত হতে পায় না। আমাদের এটা আরো বেশি করে নিশ্চিত করতে হবে। দেখেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলতে যাই, তাহলে দেখবো যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণীর সব ধর্মের ছেলেমেয়েরা লেখাপড়া করে, কোনো বাধা বিপত্তি নেই। যেমন মসজিদ মন্দিরে সবাই যেমন উপাসনালয়ে যায়, মসজিদে যায়, তেমনি ভাবে কোনো প্রকার বাধা নেই। সব ক্ষেত্রে রাষ্ট্রের সব কর্মকাণ্ডগুলো এখানে এভাবেই গণমুখী ভাবে চলতেছে এবং এই সেবাগুলো আমাদের হচ্ছে এবং আমরা উন্নয়নের পথে ধাবিত হচ্ছি। এটা মূলত আমাদের নিশ্চিত করতে হবে এবং আমাদের এটা সমাধানের উপায়, এটা আমরা গণমুখী সেবাটা আমাদের দেখতে হবে। উগ্রবাদের বিস্তার রোধ, আসলে উগ্রবাদের বিস্তার রোধ যে কথা বলা আছে, উগ্রপন্থী যারা আছে, যার উগ্রপন্থীতে তারা কখনো কোন প্রকার সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা উগ্রবাদের বিস্তার রোধ করতে হবে। যারা হটকার্যমূলক আচরণ করে, রাষ্ট্রদ্রোহীমূলক আচরণ করে, যারা সমাজদ্রোহীমূলক আচরণ করে, দেশদ্রোহীমূলক আচরণ করে, এগুলাকে আমাদের কি করতে হবে, এদের যে বংশ বিস্তারগুলোকে এটা রোধ করতে হবে। তাহলে আমাদের যে সুশাসনের সমস্যাটা এটা থাকবে না এবং আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আজকে গোটা বিশ্বে আজকে যে উগ্রবাদের উগ্রবাদ যে একটা গোটা বিশ্বের প্রতি যে হুমকি হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এটা আমরা বুঝতেই পারি। যা হোক, সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই সুশাসনের যে সমস্যা আছে, সমাধানের উপায়গুলো আমরা একটু ভালোভাবে দেখব এবং এইগুলা যদি আমাদের ফলো করি তাহলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।